ঠিক মানে জানলার সিটের কাছে দাঁড়ানো, আমি এপাশে ও পাশে আর্মির সেই কর্নেল। সে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার ছেলে হয়েছে, নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। 1994 সালের 28 ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতীয় সংসদ পদ থেকে পদত্যাগ করলেন। 29 নম্বর মিন্টু রোডের সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডির 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে উঠলেন। ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটির প্রথম ও দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামে, আর তৃতীয় তলা শেখ হাসিনার নিজের নামে। শেখ হাসিনার অবহেলিত ও পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া ওই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে ধার চান। তখন শেখ হাসিনা তৃতীয় তলা তার নিজের নামে লিখে নিয়ে ডক্টর ওয়াজেদ মিয়াকে টাকা ধার দেন। অবশ্য ওই বাড়িতে ডক্টর ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটাননি। শুধু এই বাড়িতে কেন, 1981 সালের 17 মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকে 1997 সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই 16-17 বছরে একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে রাত কাটানো তো দূরের কথা, এক বাড়িতেই কখনো থাকেননি। যদিও এর পরের অবস্থা জানা নেই, তথাপি বোঝা যায় পাঠক যেই দিন পড়বেন সেই দিন পর্যন্তই ধরে নিতে পারেন। 1981 সালের 17 মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালীস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন। শেখ হাসিনা যতদিন ডক্টর ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন ততদিন ডক্টর ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন। এরপর বঙ্গবন্ধু কন্যা ধানমন্ডি 32 নম্বরে তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রীর মিন্টু রোডের সরকারি বাসভবনে। তখন শেখ হাসিনা ও তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি ভাড়া দেওয়া ছিল। 1994 সালের ডিসেম্বর মাসে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়েই খালি করা হয়। এরপর শেখ হাসিনা ওই বাড়িতে আসেন। ওই বাড়িতে থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া, বর্তমানে যা গণভবন, সেখানে গিয়ে ওঠেন। শেখ হাসিনার এই দীর্ঘ 16-17 বছরের জীবনে ডক্টর ওয়াজেদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটাননি। এমনকি 16-17 বছরের জীবনে শেখ হাসিনা আর ডক্টর ওয়াজেদ মিয়ার 16-17 বারও দেখা হয়েছে কিনা সন্দেহ। তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিৎ উদ্ভ্রান্তের মতো ডক্টর ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন, কিন্তু তিনি শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না। এমনকি সাধারণ সৌজন্যটুকু শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না। শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে মিন্টু রোডের সরকারি বাসভবনে থাকতেন, তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ দর্শনার্থীর মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা আগত সকলের কুশলাদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে কোনো প্রকার কুশলাদি বিনিময় তো দূরে থাক, ভ্রুক্ষেপই করলেন না, এমনকি তাকে বসতে পর্যন্ত বললেন না। ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফ্যাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লনে, আর লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন। একমাত্র শেখ হাসিনা আর তার খুব ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না, বুঝল না এই ব্যক্তিটি কে। অনেকবার অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মাসাধিক কাল পড়ে থাকলেও বঙ্গবন্ধু কন্যা একটি বারের জন্য তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না। শেখ হাসিনার দেহে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এই আঘাতের ব্যথায় মাঝে মধ্যেই কাতরাতেন তিনি, এমনকি কেঁদে ফেলতেন। কাঁদতে কাঁদতে বলতেন, ময়না, এই বিশেষ জায়গাটাই বেশি করে মালিশ করো। শয়তানের বাচ্চাটা আমাকে 1980 সালে এই জায়গায় মেরেছে, আজও সেই ব্যথায় আমি কাতরাই।
এই শয়তানের বাচ্চা বোঝাতে তিনি ডক্টর ওয়াজেদ মিয়াকেই বুঝিয়েছেন। ময়নার প্রধান কাজ ছিল শেখ হাসিনার দেহ মালিশ করা। প্রায় প্রতিদিন শেখ হাসিনার দেহ মালিশ করে ঘুম থেকে তোলা এবং ঘুমানোর আগে দেহ মালিশ করে তাকে ঘুম পাড়ানোই ছিল ময়নার প্রধান কাজ। এছাড়া ভিআইপি কেউ এলে তাকে এন্টারটেইনমেন্ট বা আপ্যায়ন করা, ভিআইপি ব্যক্তির সাথে প্রাথমিক আলাপ আলোচনা করে জননেত্রী শেখ হাসিনাকে অবহিত করা, টেলিফোন ধরা, টেলিফোনকারীকে প্রয়োজনীয় ইনফরমেশন দেয়া এবং নেত্রীকে তা ইনফর্ম করা, বঙ্গবন্ধু কন্যার যাবতীয় খাবার দাবারের ব্যবস্থা করা, তার শাড়ি পোশাক আশাক তৈরি করা এবং তাকে কাপড় চোপড় পোশাক পরিয়ে বাইরের বিভিন্ন কর্মসূচিতে পাঠানো ইত্যাদি ছিল ময়নার দৈনন্দিন কাজ। এছাড়া বাড়তি দায়িত্ব হিসেবে ছিল নেত্রীকে বাইরের প্রকৃত খবরাখবর জানানো। এসব করা ময়নার দায়িত্ব ছিল, কিন্তু চাকরি ছিল না। এসব করার জন্য ময়নাকে বেতন করে রাখা হয়নি। উপরন্তু ময়নাই অর্থাৎ মিসেস মতিউর রহমান রেন্টু জননেত্রী শেখ হাসিনাকে টাকা পয়সা, কাপড় চোপড়, জিনিসপত্র যাবতীয় কিছু সাধ্যানুযায়ী দিত। শেখ হাসিনা ময়নাকে ধরে কাঁদতে থাকতেন আর বলতে থাকতেন, জানো ময়না, শয়তানের বাচ্চা আমাকে দিনে 3 বার মারত, সকাল দুপুর আর রাতে। এই 3 বেলা শয়তানের বাচ্চা শয়তান আমাকে মারত, মেরে মেরে আমার সারা শরীর ঝাঁঝরা করে দিত। হারামির বাচ্চাটার দুপুরে এসে আমাকে মারবে। এই জন্য একবেলা কম মার খাওয়ার আশায় আমি, জয় আর পুতুল 2 সন্তানকে নিয়ে দুপুরে পার্কে কাটিয়ে আসতাম। ওই ইবলিশটার মারের চোটে আমার দেহের কিছু নাই, সারা দেহে শুধু ব্যথা। বিয়ের পর থেকেই শয়তানের বাচ্চা আমাকে মারা শুরু করেছে। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন, মারধর করতেন। একথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন। শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ঝরেছে। কিন্তু কেন স্বামী তাকে মারতেন, দৈহিক নির্যাতন করতেন, একথা শেখ হাসিনা কখনোই বলেননি। এ এক অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা। বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মাকে ডাকে, এই যে বহুরূপী, তোমার তো রূপের শেষ নেই, এবার কি রূপ দেখাবে তুমি? শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলকে সমানে বলে ওঠে, এটা তোমার কত নম্বর রূপ? শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে, খালা, এটা তোমার বোনের কত নম্বর রূপ? তোমার বোন তো বহুরূপী, রূপের শেষ নাই তার। শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান, কোনো কথা বলেন না। মেয়ে পুতুলকে বিয়ের প্রস্তাব দিলে কোনো রকম টালবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে শটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যান। মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে চায় পুতুল। শেখ হাসিনাও যেন তেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিয়ে মুক্ত হতে চান। শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বলেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে, ওসব শাড়িটাড়ি আমি আনতে পারবো না। শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে, দেখ আমার সন্তান, দেখ আমার জন্য একটা শাড়ি আনতে বললাম, ছেলে আমার সরাসরি না করে দিল। মা হিসেবে পুত্রকন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনোদিন কোনো ত্রুটি চোখে পড়েনি, বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই। তারপরও আশ্চর্যের বিষয়, শেখ হাসিনার প্রতি তার পুত্রকন্যার কেন এরকম আচরণ? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডির 54 নম্বর বাড়িতে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ? রাইফেল হাতে নিয়ে যে দাদাগিরি করেছে, মুক্তিযোদ্ধা মেরেছে, তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ে বিয়ে দেব না। তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডাক্তার ওয়াজেদ বলেন, তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার, আমার আত্মীয়, এটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়রাই মরে। দেখো নাই ওই মুক্তিযোদ্ধারাই আমার মা বাবা ভাইদের কিভাবে মেরেছে। আমি আমার মেয়েকে এখানেই বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডাক্তার ওয়াজেদ মিয়া বললেন, তোমাদের সাথে তো আমি ঠেকাঠেকতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি, আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও, তবে আমি এই বিয়ের সাথে নেই, এই বিয়েতে আমি আসব না। আমি তোমাকে অনুরোধ করছি,
ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি তুমি মেয়ে বিয়ে দাও, আমি তোমার সাথে থাকব, কিন্তু রাজাকার বংশে মেয়ে বিয়ে দিলে আমি থাকব না। বঙ্গবন্ধু কন্যা তার স্বামী ওয়াজেদের কথা রাখলেন না। তিনি তার ইচ্ছে মতো রাজাকারের ছেলের সঙ্গেই মেয়ে বিয়ে দিলেন। সত্যি সত্যি ডাক্তার ওয়াজেদ কথা পাকাপাকি, পান চিনি, গায়ে হলুদ এবং বিয়ে কোথাও এলেন না। শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ৩-৪ মিনিটের জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গেই চলে গেলেন। তিনি কারোর সাথে কোনো কথা বললেন না, কেউ তার সঙ্গে কোনো কথা বলল না। বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন তার সিংহভাগ করতে হয়েছে আমাদের, অর্থাৎ আমি আর ময়নার। এর উপর বঙ্গবন্ধু কন্যার ফুফাতো ভাইয়ের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিমের বায়না তো ছিলই। ডেকোরেটর বিল, বাবুর্চির বিল, খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে বাহাউদ্দিন নাসিম তার সব কিছুই আমাদের কাছ থেকে নিয়েছে। বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজের সামনে একটি মাইক লাগানো হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাওভাবে ধমকের সুরে বলতে লাগলেন, সব যান, বের হন, কি পেয়েছেন, তামাশা পেয়েছেন, এখনই এই জায়গা থেকে চলে যান, নইলে অসুবিধা হবে। বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এইসব কথা শুনে উপস্থিত সকলে হতবিহ্বল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় এবং অনেকেই আগা মাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে নেত্রী বললেন, দাওয়াত ছাড়াই অনেকে এসেছে, তাদের জন্য আমি এই কথা বলেছি। এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়ে চলে যায়। বিয়ের সকল অনুষ্ঠান শেষ, সকলেই চলে গেছে, শুধু বর আর বরের আত্মীয় স্বজনেরা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। এরপর জননেত্রী ময়নাকে বললেন, ময়না, আজ তুমি আমাকে ছেড়ে যেও না। বিয়ের অনুষ্ঠানস্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান 5 বছরের স্বর্ণলতাকে নিয়ে ধানমন্ডি 5 নম্বর রোডে শেখ হাসিনার 54 নম্বর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, তোমরা যা করলে, তোমাদের ঋণ জীবনেও শোধ করা যাবে না, কোনোদিন তোমাদেরকে ভোলা যাবে না, কোনোদিন তোমাদের ভুলব না। আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে বললেন, ও তো পেটে থাকতেই আমাকে ভালোবাসে। অবশ্য এসব কথা বঙ্গবন্ধু কন্যা আজ নতুন বলছেন না, এর আগেও অনেকবার এসব কথা বলেছেন। 10 জানুয়ারি 1995 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রামমোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে ফিরে আসছেন বঙ্গবন্ধু কন্যা। তার সঙ্গে তার পাশে বসে আছে তার একজন মাত্র সঙ্গী, ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে। গাড়ি চলছে, ড্রাইভার জালাল বঙ্গবন্ধু কন্যাকে জিজ্ঞেস করল, আপা, মেয়র হানিফ এলো না ফুল দিতে? বঙ্গবন্ধু কন্যা জবাব দিলেন, কে জানে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করি নাই, শয়তানটা পাত্তাই দেয় নাই। 1,37,00,000 টাকা খরচ করে নিমক হারামটাকে আমি মেয়র বানিয়েছি। তোমরা তো সব জানো, সবই দেখেছ, সবই করেছ। কত কষ্ট করেছি আমি। আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলে নেওয়া উচিত না। ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেইমানি করে স্বৈরাচার এরশাদকে বাপ ডেকে এরশাদের পার্টিতে চলে গেছিল। সেইখানে স্যাক খেয়ে যখন আমার কাছে ফিরে আসলো তখনই বেইমানটারে আমার চেনা উচিত ছিল। কিন্তু কি যে হইল, কি মনে করে যে আবার নিলাম। শয়তানটা আমার সাথে এত বড় বেইমানি করবে বুঝতে পারি নাই। বুঝলে কি আর এইরকম কাম করি? বঙ্গবন্ধু কন্যা 1994 সালের শেষ মুহূর্তে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে উঠেই 1995 সালের জানুয়ারির প্রথম থেকেই জোরে সোরে লাগাতার আন্দোলন সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। দুপুর 2টায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো। অর্থাৎ টঙ্গী থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন। মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে। পদযাত্রার শেষে এই মঞ্চ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ দেবেন। শেখ হাসিনা তার বেতনভুক্ত ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা
লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতাকর্মীকে পায়ে হাঁটিয়ে টঙ্গী থেকে মহাখালীর দিকে রওনা হল। প্রায় ৬-৭ হাজার লোকের পদযাত্রা। পদযাত্রায় অংশ নেওয়া ৬-৭ হাজার লোকের ঠিক মাঝখানে বঙ্গবন্ধু কন্যা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন। পদযাত্রার মাঝে মাঝে গোটা ২০ রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। জানুয়ারি মাস, শীতের বেলা, হাঁটতে খুব একটা খারাপ লাগছে না। দুপুর গড়িয়ে বিকেল হবে হবে, হঠাৎ একটি মাইকে বলা হলো, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন আসরের নামাজ পড়বেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো, বঙ্গবন্ধু কন্যা এখন আসরের নামাজ পড়ছেন। ঘড়িতে তখন ৩:৩০ বাজে। প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বললেন, আরে থামো থামো, এখন আসরের ওয়াক্তই হয় নাই, একটু পরে বলো। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করলেন। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশন পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন। আর পদযাত্রার হাজার হাজার পুরুষ লোক জিপ গাড়ি ঘিরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগল। নামাজ শেষ হয়ে গেল, কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হল না। প্রায় ১ ঘন্টারও বেশি সময় গোটা ২০ মাইকে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামাজ পড়ছেন প্রচার করা হলো। অন্য আরেকদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু করে গুলশান আমেরিকান অ্যাম্বাসির সামনে দিয়ে বাড্ডায় গিয়ে শেষ হবে। পদযাত্রা শুরু হলে বঙ্গবন্ধু কন্যা ডেকে বললেন, নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে, ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে। এবার মাইকম্যানদের আগেভাগেই শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরপরই মাইকে প্রচার শুরু হলো। নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে বঙ্গবন্ধু কন্যার নামাজ আদায় দেখল। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ৫ নম্বর ধানমন্ডি রোডের বাসায় গেলে তার এক সঙ্গী বলল, আপা, আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়, আপনি জিপের পর্দা লাগিয়ে নেন। উত্তরে শেখ হাসিনা বললেন, না, পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না। তখন ওই সঙ্গী বলল, তাইলে আপা, আপনি জিপে বড় একটা চাদর রাখবেন, যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপ ঘিরে রাখব, যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না, তোমরা তো সব ভাইয়ের মতো, চাদর লাগবে না। এর ৩ দিন পরে কাঁচপুর থেকে গুলিস্তান পর্যন্ত পদযাত্রা। এই পদযাত্রায়ও ওই একই মাইক, একই নামাজ, একই পুরুষ মানুষের ঘিরে দেখা। ওই পদযাত্রায় যোগ দিয়েছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ। বঙ্গবন্ধু কন্যার জিপের পাশে হাঁটতে হাঁটতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা হাসিনাকে জিজ্ঞেস করলেন, নেত্রী, আমার মিতাকে দেখছি না। নেত্রী বললেন, কোন মিতা? জেলা সভাপতি বললেন, নগর আওয়ামী লীগের সভাপতি ঢাকা মেয়র মোহাম্মদ হানিফকে দেখছি না। সভানেত্রী রেগে বলে উঠলেন, জানেন না, কুত্তার বাচ্চাটা আমার সাথে বেইমানি করেছে, নিমখারামি করেছে। ওরে আমি ১৩৭ কোটি টাকা খরচ করে মেয়র বানিয়েছি, আর কুত্তার বাচ্চাটা আমার সাথেই বেইমানি করেছে। ও এখন প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে, দিনে ৩-৪ বার খালেদা জিয়ার সাথে ফোনে কথা বলে, আর আমি খবর দিলেও আসে না, ফোন করলেও ধরে না। সময় এলে এই বেইমানদেরও শিক্ষা দিতে হবে, বুঝলেন? এই বেইমানদের উচিত শিক্ষা দিতে হবে। আপনারা প্রস্তুত হন। জননেত্রী শেখ হাসিনা সারা দেশে লাগাতার ৩ দিন হরতাল দিয়েছেন। দোকানপাট খুলবেন না, অফিস আদালত, কলকারখানা, স্কুল কলেজ চলবে না, গাড়ির চাকা ঘুরবে না। আগাম ৩ দিনের হরতালের ঘোষণা পাওয়ার পর ঢাকার প্রায় অর্ধেক মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে এসেছে। হরতালের প্রথম দিনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাড়ির মাটির নিচের পানির ট্যাঙ্ক থেকে ছাদের উপরের ট্যাঙ্কিতে পানি তোলার মোটর নষ্ট হয়ে গেলে হরতালের দ্বিতীয় দিনে রাত ৮টার সময় নবাবপুর থেকে সিরাজি নামে এক ঢাকাইয়া মোটর মেকানিককে নিয়ে যাওয়া হয়। মোটর মেকানিক সিরাজি মোটর দেখে এটা ঠিক করতে ১ দিন সময় লাগবে এবং মোটরটা খুলে নিয়ে যেতে হবে জানালে তাকে মোটর খুলে নিয়ে যেতে অনুমতি দেয়া হলো। মোটর মেকানিক সিরাজি আওয়ামী লীগের গোড়া সমর্থক। সে বঙ্গবন্ধু কন্যাকে একটু সালাম দিতে চাইল। বঙ্গবন্ধু কন্যা ২ দিন থেকে মোটর নষ্ট হওয়ার কারণে ঠিকমতো গোসল করেননি, তার উপর আজ সারাদিন নিচেই নামেননি। এই পরিস্থিতিতে মেকানিক সিরাজি
বঙ্গবন্ধু কন্যাকে সালাম দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিল। আবার মেকানিক সিরাজি কষ্ট করে পায়ে হেঁটে এখানে এসেছে, এইসব চিন্তা করে বঙ্গবন্ধু কন্যাকে বলা হলো, মোটর মেকানিক আওয়ামী লীগের একজন কর্মী, সে আপনাকে একটু সালাম দিতে চায়। জননেত্রী সালাম নিতে অস্বীকার করলে জননেত্রীকে বলা হলো, আপনি সালাম নিলে মেকানিক তাড়াতাড়ি মোটর মেরামত করে দিত। বঙ্গবন্ধু কন্যা বললেন, ওর বাড়ি কোথায়? ঢাকায়। ঢাকাইয়া কুট্টি? জি, খাস ঢাকাইয়া। ঠিক আছে, দোতলায় ভিআইপি রুমে নিয়ে আসো, আমি হ্যালো বলে দিই। মেকানিক সিরাজি এসে সালাম দিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? সিরাজি বলল, নবাবপুরে। বঙ্গবন্ধু কন্যা বললেন, বসেন। সিরাজি খুব জড়তার সাথে জড়সড় হয়ে বসল। নেত্রী জিজ্ঞেস করল, আওয়ামী লীগ করেন বুঝি? মেকানিক সিরাজি বলল, পাকিস্তান আমল থেকে আওয়ামী লীগ করি। এরপর জননেত্রী শেখ হাসিনা একটানে মেয়র হানিফকে কথায় টেনে এনে বললেন, আমি ঢাকাইয়া হিসেবে হানিফকে মেয়র বানালাম, আর হানিফ মেয়র হয়ে আমার সাথে বেইমানি করল। আপনারা হানিফকে ছাড়বেন না। আমি 1,37,00,000 টাকা খরচ করে হানিফকে মেয়র বানিয়েছি, আর সেই হানিফ আমার সাথে নিমখারামি করে খালেদা জিয়ার আসলের তলে ঢুকেছে। প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে, খালেদার কথা মতো আমার আন্দোলনে আসে না। বেইমান, নিমখারাম, আপনারা তৈরি হন, ওকে উচিত শিক্ষা দেবেন, ইত্যাদি বলতে বলতে এক পর্যায়ে মোটর মেকানিক সিরাজিকেই আগামী নির্বাচনে হানিফের বিকল্প মেয়র প্রার্থী করে ফেললেন। তারপরও মেয়র হানিফের বিরুদ্ধে কথা বলা শেষ হল না। প্রায় ঘণ্টাখানেক পার হয়ে গেল, কিন্তু কথা শেষ হল না। এদিকে বঙ্গবন্ধু কন্যা আগে থেকেই বলে দিয়েছিলেন, কোনো লোকই আমার কাছে এলে কিছুক্ষণ পরেই তোমরা নানা ধরনের কথা বলে তাকে আমার সামনে থেকে তুলে নিয়ে যাবে। আমার এত রূপ গজায় নাই যে আমি ঘন্টার পর ঘন্টা একজনের সামনে বসে থাকব। আবার আমি তো কাউকে না বলতে পারি না। কাজে আমার কাছে কেউ এলে তোমরা তাকে নানা কথা বলে উঠিয়ে নিয়ে যাবে। নেত্রীর এই কথা মনে করে মোটর মেকানিক সিরাজিকে বলা হলো, আপনি ওঠেন, নেত্রী রাতের খাওয়া খাবেন। সিরাজি উঠে দাঁড়াল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা কথা থামালেন না। সিরাজি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বসল। দ্বিতীয়বার আবার সিরাজিকে বলা হলো, আপনি ওঠেন, নেত্রী রাতের খাবার খাবেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যার মেয়র হানিফের বিরুদ্ধে কথা বলা শেষ হল না, তিনি বলতেই থাকলেন। মেকানিক সিরাজি আবার বসে পড়ল। বঙ্গবন্ধু কন্যা মেয়র হানিফের বিরুদ্ধে মশগুল হয়ে কথা বলছেন। মিনিট 10 পরে মেকানিক সিরাজিকে তৃতীয়বার বলা হলো, আপনি ওঠেন, নেত্রী ভাত খাবেন। সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে উঠলেন, আমি তো খাইছি। 1995 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকের এক বিকেলে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চা খেতে খেতে বললেন, এবার আব্বার জন্মদিনটা জাঁকজমকভাবে পালন করতে হবে। মূল অনুষ্ঠান টুঙ্গিপাড়ায় হবে। ঢাকা থেকে অনেক লোকজন নিয়ে যেতে হবে। ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটা উপকমিটি করতে হবে, আর তোমরা ওকে সাহায্য সহযোগিতা করবে। মোট কথা, আব্বার ৭৬তম জন্মদিনটা আকর্ষণীয় করে করতে হবে। 1 মার্চ 1995 সন্ধ্যাবেলায় ধানমন্ডি ৬ নম্বর রোডের আওয়ামী ফাউন্ডেশন অফিসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক বসল। বৈঠকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে উপকমিটি করে ৩ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হলো। কর্মসূচির প্রথম দিন ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পমালা অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। ওই দিনের কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে সকাল ৮টায় শিশু কিশোরদেরকে মিষ্টি বিতরণ করা হবে। মিষ্টি বিতরণ করবেন জননেত্রী শেখ হাসিনা। এরপর বিকেল ৩টায় গিমাডাঙ্গা হাই স্কুল মাঠে আলোচনা সভা। আলোচনা সভা শেষে লাঠি খেলা। কর্মসূচির দ্বিতীয় দিনে অর্থাৎ ১৮ মার্চ ঢাকার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কর্মসূচির তৃতীয় দিনে ১৯ মার্চ বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জনসভা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৬তম জন্মদিনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে সকল প্রকার প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। এবারের টুঙ্গিপাড়া কর্মসূচিতে একটু নতুনত্ব থাকবে। সেই নতুনত্ব হল, ঢাকা থেকে ৫০ যুবককে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হবে। এই যুবকদের প্রত্যেককে দেওয়া হবে ইউনিয়ন কাপড়ের নতুন ফুলহাতা সাদা শার্ট
এই শার্টের পকেটে এমব্রয়ডারি করে লেখা থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৬তম জন্ম উৎসব। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঢাকা থেকে আগত অতিথিদের টুঙ্গিপাড়ায় স্বাগত জানানোর জন্য ১৫ মার্চ ১৯৯৫ টুঙ্গিপাড়া চলে এলেন। ১৬ মার্চ ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঢাকা থেকে যুবকরা এলো। তবে ৫০০ যুবক ঢাকা থেকে নিয়ে আসার কথা থাকলেও মোটামুটি ২-৩০০ যুবক ওবায়দুল কাদের নিয়ে এসেছে। সেই সাথে আরও কিছু অতিথি ঢাকা থেকে এসেছে। শেখ হাসিনা আগত সকল অতিথিদের স্বাগত জানালেন। ঢাকা থেকে আগতদের গোপালগঞ্জ সরকারি সার্কিট হাউস, টুঙ্গিপাড়া উপজেলা কোর্ট ও কার্যালয় সহ বিভিন্ন জায়গায় রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হলো। পরদিন ১৭ মার্চ সকাল ৭টার মধ্যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার ও বাড়িতে এসে হাজির হলো। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন কাপড়ে ইস্ত্রি করা নতুন ফুলহাতা শার্ট পরে ওবায়দুল কাদের প্রায় ৩০০ যুবক নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল ৭:15টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এরপর অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিগণ। এরপর শিশু কিশোরদের পুষ্পস্তবক অর্পণ। কিন্তু একমাত্র মিসেস মতিউর রহমান রেন্টু অর্থাৎ ময়নার একমাত্র কন্যা স্বর্ণলতা ছাড়া অন্য কোনো শিশু ঢাকা থেকে আসেনি। আর টুঙ্গিপাড়া গ্রাম থেকে যে সকল শিশু কিশোর মিষ্টি নেওয়ার জন্য এসেছে তাদের সকলেই প্রায় বিবস্ত্র। মাঝে মাঝে যদিও এক আধজনের গায়ে বস্ত্র আছে, তবে সে বস্ত্র এতই ছেঁড়া এবং মলিন যে তা বিবস্ত্র মনে হয়। কাজেই বিবস্ত্র শিশু কিশোরদের পুষ্পস্তবক অর্পণ করতে না দিয়ে শিশু কিশোরদের পক্ষ থেকে একমাত্র সবেধন নীলমণি স্বর্ণলতাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে হলো। এরপর শেখ মুজিবুর রহমানের জন্মদিনের দ্বিতীয় কর্মসূচি শিশু কিশোরদের মাঝে মিষ্টি বিতরণ। মিষ্টি বিতরণ করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মাজার থেকে ৩০-৪০ ফুট পশ্চিম দক্ষিণে শেখ বাড়ির অন্য শরিকদের যে উঠান, এই উঠানে দাঁড়িয়ে আছে শতিনেক শিশু কিশোর। এই উঠানের পশ্চিমে শেখ হাসিনার বংশীয় চাচা শেখ কবিরের ঘর। এই ঘরের বারান্দাকেই মঞ্চ হিসেবে ধরা হয়েছে এবং বক্তৃতা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। অনুষ্ঠানটি ভিডিও করা হচ্ছে। সকাল 8:30টায় শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়িত করার স্বপ্ন চোখে নিয়ে ভাব গম্ভীরভাবে ধীর পায়ে শিশু কিশোরদের মিষ্টি বিতরণ করার জন্য এগিয়ে এলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা। কিন্তু এ কি, অনুষ্ঠানে উপস্থিত ৩০০ শিশু কিশোরের সকলেই প্রায় বস্ত্রহীন। মাঝে মাঝে এক আধটা শিশু আবার সম্পূর্ণ উলঙ্গ। আর এই অনুষ্ঠানেই ওবায়দুল কাদের সহ ঢাকা থেকে আসা শত শত যুবক সাদা নতুন ফুলহাতা শার্ট পরে দাঁড়িয়ে আছে। আর সেই শার্টের পকেটেই এমব্রয়ডারি করে লেখা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৬তম জন্ম উৎসব। এই কি বিচার, এই কি বিবেক বিবেচনা, এই কি ইনসাফ! শেখ মুজিবুর রহমানের জন্ম উৎসবের এই দিনে জন্ম উৎসবে আসা টুঙ্গিপাড়া গ্রাম বাংলার এই দুঃখী বস্ত্রহীন শিশু কিশোরদের ভাগ্যে বঙ্গবন্ধুর জন্ম উৎসব উপলক্ষেও কি এক টুকরো নতুন কাপড় জুটল না? নিজেকে আর সামলানো গেল না। ওবায়দুল কাদেরকে প্রচণ্ড এক ধমক দিলাম এই বলে যে, মিয়া, নিজে তো সাঙ্গপাঙ্গ নিয়ে চাঁদার পয়সায় নতুন জামা গায়ে দাঁড়িয়ে আছো। কি হতো ২-১০০ জামা কিনে এই হতভাগা বস্ত্রহীন শিশুদের জন্য নিয়ে এলে? ধমক দেওয়ার মুহূর্তেই মনে হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার প্রতি খুবই অসন্তুষ্ট হচ্ছেন। তাই কভার দেওয়ার জন্য বললাম, অ্যাটলিস্ট ভিডিওটা সুন্দর হতো। সঙ্গে সঙ্গে শেখ হাসিনা খুশি হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা সুন্দর হতো। এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক টুকরো মিষ্টি পেলেই খুশি এমন হতভাগ্য শিশু কিশোরদের মাঝে মিষ্টি বিতরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৬তম জন্ম উৎসবের দ্বিতীয় পর্ব শেষ করলেন। ১৯৯৫ সালে চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি ৮ নম্বরে আওয়ামী ফাউন্ডেশন অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়, আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ। যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছে, তবুও তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি, কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন। যুবলীগ কর্মী এবং বর্তমান চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনেও অনেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে। ইত্যাদি বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সকালে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসেরের চতুর্থ ছেলে ২০-২২ বছরের যুবক শেখ রুবেল ধানমন্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাসায় এসে শেখ হাসিনাকে বলল, আপা, তুমি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও। শেখ হাসিনা বললেন, না, ওকে বহিষ্কার করব। শেখ রুবেল বলল, ও সবাইকে হারাইয়া চেয়ারম্যান হইছে, ওকে মালা না দিয়া বহিষ্কার করবা? এইটা তুমি কও কি? জলদি ওরে ডাইকাই না গলায় মালা দিয়া মিষ্টি খাওয়াও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, দূর, গত রাতেই তো আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিছে ওকে বহিষ্কার করার। রুবেল বলল, রাখো তোমার ওয়ার্কিং কমিটি। ওয়ার্কিং কমিটির কথা তুমি শুইনো না, ওরা জানে কি? বেচারা জিতা আইছে, কোথায় বাহাবা দিবা তা না, এমন উল্টো কথা। বড় আপা, তুমি চেয়ারম্যান হিসেবে অভিনন্দন পাঠাও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন, তাইলে এক কাম করি, আগে বহিষ্কার করি, পরে বহিষ্কার প্রত্যাখ্যান করি। শেখ রুবেল বলল, দেখো, আমি তোমারে কইতাছি এখনই চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানাও, আর ঢাকা আইনা মিষ্টি খাওয়াইয়া গলায় মালা দাও। সভানেত্রী শেখ হাসিনা বললেন, তাইলে তো এখন জিল্লুর রহমানকে বলতে হয়, নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেবে। এতক্ষণে পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে। বলে সঙ্গে সঙ্গে ফোন করে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে বললেন, শুনেন, গতকাল রাত্রে ওয়ার্কিং কমিটি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে, ওই চিঠিটা পাঠায়েন না, চেপে যান। এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে শেখ মুজিবের ফুফাতো ভাইয়ের ছেলে নজিব আহমেদ নজিব শেখ রুবেলের পথ আগলে দাঁড়িয়ে বলে, এই রুবেল, চাঁদপুরের চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিয়েছিস? আমারে ভাগ দে। শেখ রুবেল বলে, দূর দূর সরো, যাইতে দাও। নজিব বলে, আমার ভাগ দে, নইলে যাইতে দিব না, বড় আবারে কইয়া দিমু। শেখ রুবেল বলে, পরে নিও, এখনো হাতে পাই নাই। নজিব বলে, ঠিক আছে, আমারে দিবি তো? হ্যাঁ, দিমু। সালের ২৪ আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামে ১৪ বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে ধর্ষণ ও হত্যা করে। এই খবর জানাজানি হয় পত্রপত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের ৫ নেতা ঢাকা এসে ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকেল ৫টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বঙ্গবন্ধু ভবনের এই বৈঠকে শেখ হাসিনা আপনা আপনি শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভে রূপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান, আরও চাঙ্গা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা জিয়া সরকারকে পতন ঘটাতে হবে। এখন আর ঢাকার দিকে চেয়ে থাকলে চলবে না, এখন দিনাজপুর থেকেই শুরু করতে হবে, ঢাকায় এসে শেষ করতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে, লাশের পর লাশ ফেলতে হবে, পুলিশের লাশও ফেলতে হবে। যত টাকা পয়সা লাগে নিয়ে যান, তবু ওই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ওই পুলিশের মাঝে অনেক লোক আছে যারা টাকা পয়সা দিলে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ লাগিয়ে দিবে। পুলিশের সাথেও কন্ট্যাক্ট করবেন, টাকা পয়সা দিবেন। মনে রাখবেন, যদি এগুলো সফল করতে পারেন তাইলেই কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পারবেন।
নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবেন না। সারা দেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা লুটতরাজ খুন খরাবি ছড়িয়ে দিতে পারেন, তবেই একমাত্র যদি ক্ষমতার মুখ দেখেন। ইয়াসমিন মইরা এইসব ঘটনা একটা সুযোগ করে দিছে, এখন এটাকে কাজে লাগান। মনে রাখবেন, এইসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে। আওয়ামী লীগ নামে বিন্দু বিসর্গও যেন না আসে। ফাল দিয়ে কেউ মঞ্চে যাবেন না, সব করবেন পিছন থেকে। পারতপক্ষে কোনো ব্যাপারেই মুখ খুলবেন না। যদি মুখ খুলতেই হয়, তাহলে দুনিয়ায় যত ভালো কথা আছে তাই বলবেন। কাজে যাই হোক, মুখে রাখবেন শুধু ভালো কথা। আর সত্যি যদি একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারেন, তাহলে আমি দিনাজপুরে আসব। কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না। আমি শুধু বক্তৃতায় বলে আসব, ধৈর্য ধরুন, শান্ত থাকুন, ইত্যাদি জাতীয় কথা। কিন্তু আপনারা কাজ পুরোপুরি চালিয়ে যাবেন। এখন 20 লাখ টাকা নিয়ে যান, পরিস্থিতি বুঝে যা লাগবে ওইখানে পৌঁছে দেব। আমি শুধু কাজ চাই। টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়ি টাড়ির ব্যবস্থা আছে? নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিই। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেল। তখন রাত 8টা। ওদিকে দিনাজপুরের অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক 2 দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম ধানমন্ডি 5 নম্বরে ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই বলে মেসেজ দেয় বা সংবাদ দেয় যে, নেত্রীকে বলবেন এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায় নাই। তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত 7 জন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ করতে হবে না বলে বিদায় দিয়ে দেন। ধানমন্ডি 8 নম্বর রোডে তার চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় গিয়ে দিনাজপুরের অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, ঠিক আছে, চালিয়ে যান, আরও জোরে চালিয়ে যান। টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন, আর একটু জোরদার করেন, আমি আসছি। অতঃপর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনাজপুরে গেলেন। জনতাকে শান্ত থাকার ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবার ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন, না, যত গুড় তত মিঠা হয়নি। অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে তত ফল আসেনি। কোনো আন্দোলন, কোনো সংগ্রামেই কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একতরফাভাবে আগামী 15 ফেব্রুয়ারি 7ম পার্লামেন্টের নেত্রী হচ্ছেন এবং দ্বিতীয়বারের মতো সংবিধান অনুযায়ী সরকার গঠন করতে যাচ্ছেন। 7ম পার্লামেন্ট নির্বাচন, বিএনপির পুনরায় সরকার গঠন এবং খালেদা জিয়ার পুনরায় প্রধানমন্ত্রী হওয়া কিছুতেই যেন ঠেকানো যাচ্ছে না। তখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 17 জানুয়ারি 1996 সন্ধ্যায় শেখ রেহানার ননদের গুলশানের বাড়িতে কর্নেল তারেক সিদ্দিকীর সাথে গোপনে আলোচনা করেন এবং তারেক সিদ্দিকীর মাধ্যমে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিমকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের সামরিক অভ্যুত্থান করে বেগম জিয়া সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার প্রস্তাব দেন। শেখ হাসিনা তার নিজের তরফ থেকে এবং তার দল আওয়ামী লীগের তরফ থেকে সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে কু করার ব্যাপারে সার্বিক নিঃশর্ত সমর্থন ও সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার পূর্ণ আশ্বাস দেন। 1982 সালে বিএনপি সরকার উৎখাত করার জন্য জননেত্রী শেখ হাসিনা তখনকার সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদকে যেভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, ঠিক একইভাবেই 1996 এর মধ্য জানুয়ারিতে সেনাপ্রধান নাসিমকে ক্ষমতা দখল করার জন্য সাহায্য সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিলেন। কিন্তু এবার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রস্তাবে সায় না দিয়ে উপরন্তু বলে পাঠালেন, আমি পেশাদার সৈনিক। পেশাদার সৈনিকের পেশাদার সৈনিক থাকাই উচিত এবং দেশে বর্তমানে যা চলছে তা রাজনৈতিক সংকট। রাজনীতিবিদদেরকেই এই রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা ও নিরসন করতে হবে। সেনাবাহিনী এই সংকটে জড়িয়ে নতুন সংকট সৃষ্টি করবে না। এরপর জননেত্রী শেখ হাসিনা প্রচণ্ড হতাশ হয়ে এই দেশে আর থাকা যাবে না বলে মন্তব্য করেন।
আজ 10 ফেব্রুয়ারি 1996 সকাল 9টা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বরে তার নিজ বাসভবনের দ্বিতীয় তলায় ভিআইপি ড্রয়িং রুমে ছাত্রলীগের সভাপতি এনামুল হক শামীম, সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, নারায়ণগঞ্জের শামীম ওসমান, অজয় কর পঙ্কজ, নিরঞ্জন সাহা, দীপঙ্কর, অসীম, সাধন দাস সহ মোট 11 জনকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি এবং খুবই গোপন বৈঠকে বসেছেন। আসছে আগামী 15 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বেগম জিয়া এককভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন। শেখ হাসিনা এই নির্বাচন বানচাল করার জন্য সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছেন। জীবন মরণ লড়াই। আজ বিকেল 3টায় পান্থপথে শেখ হাসিনার সমাবেশ এবং এই সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বেগম জিয়ার বাসভবন অভিমুখে মিছিল হবে। এই সমাবেশ ও মিছিলের বিষয়ে বঙ্গবন্ধু কন্যা বৈঠকে বসেছেন। সভানেত্রী শেখ হাসিনাকে ভীষণ চিন্তিত ও মলিন দেখাচ্ছে। কেউ কোনো কথা বলছে না, তিনিও কোনো কথা বলছেন না। সবাই চুপ করে বসে আছে। মনে হচ্ছে যেন যুদ্ধে পরাজিত রাজাহারা রানী আর তার সৈনিকেরা বসে আছে। হঠাৎ কান্না বিজড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আজ আমার একটি ভাইও বেঁচে নেই। যদি এই ভাইও বেঁচে থাকতো, তাহলে আমি যে নির্দেশ দিতাম, যে কর্মসূচি দিতাম, তা অবশ্যই পালন হতো। তোমরা কি আমার ভাই হতে পারো না? আমি তো তোমাদের ভাই মনে করি। তোমাদের মাঝে আমার হারিয়ে যাওয়া ভাইদের খুঁজি। কিন্তু তোমরা কি আমাকে বোন মনে করো? যদি তোমরা আমাকে বোন মনে করো, যদি সত্যি সত্যিই তোমরা আমার হারিয়ে যাওয়া ভাই হও, তাহলে এই কঠিন দিনে কঠিন কর্মসূচি পালন করার জন্য প্রস্তুত হও। সকলেই আমার সাথে শপথ নাও। বলেই উপস্থিত সকলকে জননেত্রী শেখ হাসিনা শপথ করালেন এবং উপস্থিত সকলেই শপথ নিল। শেখ হাসিনা শপথ বাক্য উচ্চারণ করলেন, আমরা শপথ নিতেছি যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা জীবন উৎসর্গ করলাম এবং আমরা আরও শপথ করিতেছি যে আমাদের নেত্রী শেখ হাসিনার যে কোনো ধরনের নির্দেশ, তা যত কঠিনই হোক না কেন, তা জীবন দিয়ে পালন করব। শপথ বাক্য শেষ হলে শেখ হাসিনা বললেন, আজ আমি 10টা পুলিশের লাশ চাই, 5টা মিলিটারির লাশ চাই। পুলিশের লাশ চাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নতুন কিছু নয়। অতীতে বহুবার তিনি পুলিশের লাশ চেয়েছেন, কিন্তু আজকের মতো এত অনানুষ্ঠানিকতা, এত নাটকীয়তা করে অতীতে কখনো তিনি পুলিশের লাশ চাননি। অতীতে তিনি মাঝে মাঝেই বলতেন, পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই, কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলতেন না, খুব কড়া করেও বলতেন না। হঠাৎ বিড়বিড় করে কথাগুলো বলতে থাকতেন। তবে পুলিশের লাশ চাই, পুলিশের লাশ চাই বলতে থাকা কেউ যে শুনত না তা নয়, উপস্থিত সকলেই তা শুনত, কিন্তু কেউই তা গুরুত্ব দিত না এবং পালনও করত না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা মন থেকেই এমন কিছু ঘটানোর জন্য কথাগুলো বলতেন, অথচ কেউই শেখ হাসিনার কথা পালন করত না, পুলিশের লাশ ফেলত না। আর সেই জন্যই আজ 10 ফেব্রুয়ারি 1996 এত আনুষ্ঠানিকতা করে আর এত ভাব গম্ভীর পরিবেশে শপথের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা 10টা পুলিশের আর 5টা মিলিটারির লাশ চাইলেন। একটা ব্রিফকেস হাতে রুমে প্রবেশ করল শেখ হাসিনার ফুফাতো ভাই, অর্থাৎ আব্দুর রব শেরনিয়াবাতের ছেলে আবুল হাসনাত আবদুল্লাহ। শেখ হাসিনা ব্রিফকেস খুলে 500 টাকার নগদ 10টা বান্ডিল, মানে 5 লক্ষ টাকার হেলে দিয়ে বললেন, এই নাও, যাও, কর্মসূচি বাস্তবায়িত করো। শেখ হাসিনা ধানমন্ডি 5 নম্বরের বাসা থেকে রওনা হয়ে বিকেল 3:30 পান্থপথের সমাবেশের মঞ্চে উঠলেন। সমাবেশে 1000 লোক জমায়েত হয়েছে। 3-4 জন নেতা বক্তৃতা শেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তৃতা দিতে উঠলেন। বক্তৃতার শুরুতেই তিনি বললেন, আমরা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে মিছিল নিয়ে যাব, আপনারা সকলেই মিছিলে অংশ নেবেন। বঙ্গবন্ধু কন্যা যেই এ কথা বললেন, আর অমনি চতুর্দিক থেকে বোমা পটকা গুলি শুরু হলো। মুহূর্তের মধ্যেই সমাবেত জনতা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে কে কোথায় গেল তার হদিস পাওয়া গেল না। সমাবেশস্থল ফাঁকা শূন্য হয়ে গেল। মঞ্চের নেতারা পড়ি কি মরি করে মঞ্চ থেকে লাফিয়ে পড়ে পালাতে লাগল। শেখ হাসিনাকে অতি কষ্টে মঞ্চ থেকে নামিয়ে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হলো। পালানোর প্রতিযোগিতায় নেতারা কেউ কারোর চেয়ে কম গেল না। এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মঞ্চের সিঁড়ি দিয়ে নামতে দেরি হচ্ছিল,
এই অবস্থায় পিছন থেকে পড়ে যাওয়া এক নেতা তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়। সমাবেশ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবন অভিমুখে মিছিল কর্মসূচি ব্যর্থ হয়। পরে গোলযোগের কারণে পুলিশ সোনারগাঁ রোড, পান্থপথ, গ্রিন রোড ইত্যাদি রোডে যানবাহন চলাচল বন্ধ করে দিলে কলাবাগান রোডে যানজটে আটকে পড়া বিআরটিসি 2টি দোতলা বাস, 3টি ট্রাক, 3টি পিকআপ গাড়ি, 5টি মাইক্রোবাস, 4টি বেবি ট্যাক্সি, স্কুটার ইত্যাদিতে এবং ধানমন্ডি 32-এর সামনে শুক্রাবাদ পেট্রোল পাম্পে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু ভবনের স্টাফদের দিয়ে আগুন লাগিয়ে প্রতিশোধ হিসেবে জ্বালিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা ধানমন্ডি 32-এর সামনে নিজ হাতে একটা স্কুটারে আগুন লাগিয়ে দিলেন। বেগম জিয়ার দল বিএনপি 15 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত করতে না পারায় এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে থাকা রাজনৈতিক মহল, প্রশাসন ও অন্যান্যরা এখন প্রকাশ্যেই বিএনপির বিরোধিতা করতে শুরু করে। 17 ফেব্রুয়ারি 1996 শনিবার দুপুর 3টায় ধানমন্ডি 5 নম্বর রোডের বঙ্গবন্ধু শেখ হাসিনার 54 নম্বর বাড়ির উপরের তলায় 868779 নাম্বারের টেলিফোনটি বেজে ওঠে। ফোনটি রিসিভ করে হ্যালো বলতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, আমি হানিফ, আমি নগরের সভাপতি হানিফ, ঢাকার মেয়র। আসসালামু আলাইকুম হানিফ ভাই, আপনি? হ্যাঁ আমি একটু নেত্রীর সাথে কথা বলতে চাইছিলাম। অনেকদিন অসুস্থ ছিলাম, কথাবার্তা বলতে পারি নাই, তাই এখন একটু বলতে চাই। নেত্রীকে একটু দেয়া যায়? জি ধরেন, দেখছি নেত্রী কোথায়। বঙ্গবন্ধু কন্যা ভাত খেয়ে বেসিনে হাত ধুচ্ছিলেন। বলা হলো, আপা, মেয়র ফোন করেছে। নেত্রী হাত মুছতে মুছতে ফোনের দিকে হেঁটে আসতে আসতে বললেন, মহিউদ্দিন ভাই তো? অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। না, ঢাকার মেয়র। শুনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থমকে গিয়ে আপন মনেই বলে উঠলেন, বেঈমানটা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, গভীরভাবে কিছু একটা ভাবলেন। মনে হয় ফোন ধরবেন কি ধরবেন না চিন্তা করলেন। তারপর ধীর পায়ে এগিয়ে এলেন, ফোনটা ধরলেন। হ্যালো? না, এখানে না 32-এ আসেন। পবিত্র জায়গায় আসেন, পবিত্র জায়গায় বসে আলোচনা করি। হ্যাঁ, এক্ষুনি আসেন। আপনি না আসা পর্যন্ত আমি আসি। শেখ হাসিনা টেলিফোনটি রেখে দিয়ে বললেন, চলো 32-এ যাই, বেঈমানটা আসতেছে, চলো 32-এ যাই। সবাই মিলে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনে যাওয়া হলো। শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের গেটের বাইরের রাস্তায় পায়চারি করতে লাগলেন আর ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের অপেক্ষা করতে লাগলেন। মিনিট 20 পরেই বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো জিপ গাড়িতে করে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হানিফ 32-এ বঙ্গবন্ধু ভবনের সামনে এসে পৌঁছল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এগিয়ে গিয়ে নিজ হাতে মেয়র হানিফের জিপের দরজা খুললেন আর বলতে লাগলেন, এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার। এলজিআরডি মিনিস্ট্রি ছাড়া কি ঢাকার মেয়র চলতে পারে? এলজিআরডি মিনিস্ট্রি তো আপনার, আপনি তো এলজিআরডি মিনিস্টার। এই কথা বলতে বলতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়র হানিফকে জিপ থেকে নামিয়ে এনে উপস্থিত সকলের সাথে মেয়র হানিফকে দেখিয়ে এই যে আগামী দিনের এলজিআরডি মিনিস্টার বলে পরিচয় করিয়ে দিলেন। শেখ হাসিনার মুখে এই কথা শুনে মোহাম্মদ হানিফ খুশিতে ডগমগ হয়ে বলল, নেত্রী যা বলেন। তারপর মেয়র হানিফকে বঙ্গবন্ধু ভবনের অফিস কক্ষে এনে শেখ হাসিনা বললেন, এই মিষ্টি আনো, হানিফ ভাইকে মিষ্টি খাও। মিষ্টি খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা বললেন, বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক, আর আপনি হলেন নায়ক। নায়ক না হলে কি চলে? সারা দেশ সারা জাতি এখন তাকিয়ে আছে নায়কের দিকে, মানে আপনার দিকে। নগরবাসী তাকিয়ে আছে আপনার দিকে। আমি এই পর্যন্ত এনে দিয়েছি, এখন আপনি ফিনিশিং দেন। এখন আপনার পালা। আপনি নায়ক, আপনার হাতেই সব, আমার হাতে কিছু নাই। আমার যা ছিল সব আমি করেছি। আপনি মেয়র, আপনিই নায়ক, এখন আপনি ফিনিশিং গোল করেন। আপনি ছাড়া ফিনিশিং হবে না। আপনার হাতেই ফিনিশিং হবে বলেই খেলা এখনো বাকি আছে। আপনারাই তো শেখ মুজিবকে বঙ্গবন্ধু বানিয়েছেন। আপনারা যদি সেদিন আমার পিতাকে আশ্রয় না দিতেন, সাহায্য সহযোগিতা না করতেন, তাহলে কি আমার পিতা শেখ মুজিব জাতির পিতা হতে পারতেন? এই আপনারা ঢাকার মানুষেরাই তো বানিয়েছেন। আজ আমি তার মেয়ে, আমাকে যদি সাহায্য না করেন আমি কি করে বড় হব? আমার ভাইরা কেউ বেঁচে নেই,
আপনি আমার ভাই, আমি আপনার বোন। আমাকে আপনি সহযোগিতা করেন, আমি কখনোই আপনার কথা ভুলব না, আপনাকে ছাড়া চলব না। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ বললেন, হ্যাঁ নেত্রী, আমাকে 1 মাস সময় দেন, আমি খালেদা জিয়াকে ফেলে দিব। শেখ হাসিনা বললেন, না না, 1 মাস সময় দেওয়া যাবে না, আপনি 15 দিনের মধ্যে ফেলে দেন। এই বৈঠকে ঠিক হলো প্রেস ক্লাবের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করে এখান থেকে যতক্ষণ বেগম জিয়ার পতন না হয় দিনরাত 24 ঘন্টা স্থায়ীভাবে আন্দোলন চালিয়ে যাওয়া। পরবর্তী সময়ে নাট্যশিল্পী ও টিভির খবর পাঠক রামেন্দ্র মজুমদার ও নাট্যশিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের নাম দেন জনতার মঞ্চ। প্রেস ক্লাবের সামনের এবং সচিবালয়ের উত্তরের তোপখানা রোডের পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত অর্থাৎ পল্টনের মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ তৈরি করে প্রতিদিন চলতে থাকল গান বাজনা, বক্তৃতা, আবৃত্তি ইত্যাদি। এক পর্যায়ে এই মঞ্চে এসে যোগ দিলেন সচিবালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী। এসবই চলতে লাগল ঢাকার মেয়র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষায় নায়ক ও আগামী দিনের এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ হানিফের নেতৃত্বে। এদিকে আন্তর্জাতিক দাতা দেশগুলোর চাপে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে বেগম জিয়ার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার লক্ষ্যে সংবিধান সংশোধন করার জন্য 15 ফেব্রুয়ারির প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনে সংবিধান সম্মতভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একদিনের জন্য 7ম জাতীয় সংসদ অধিবেশন ডাকলেন। 25 মার্চ 1996 10টায় একদিনের জন্য বেগম জিয়ার নেতৃত্বে সংবিধান সম্মতভাবে 7ম জাতীয় সংসদ অধিবেশন বসল। এই 7ম জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার জন্য সংবিধান সংশোধন করার জন্য বসেছে। সকাল 10টায় বেগম জিয়া সংসদ অধিবেশনে যোগ দেন। গভীর রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বেগম জিয়া সংসদ অধিবেশনেই ছিলেন। তার পরদিন 26 মার্চ স্বাধীনতা দিবস। সকাল 6:45টায় ধানমন্ডি 5 নম্বর থেকে শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য রওনা হলেন। শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সময় খুশিতে ব্যাকুল হয়ে বলতে লাগলেন, গোলাপি এখন সংসদে বসে রয়েছে। বেটি, সংসদে এখন তোর কাম কি যে তুই এখনও সংসদে বসে রইলি? এখানে গোলাপি মানে হচ্ছে খালেদা জিয়া। সফর সঙ্গে একজন বলল, রূপ দেখাতে বসে রয়েছে। শেখ হাসিনা বললেন, গতকাল সকাল থেকে সারাদিন সারারাত সংসদে বসে রূপ দেখিয়েও কি গোলাপির পরাণ ভরে নাই যে আজ সকাল পর্যন্ত রূপ দেখাতে সংসদে বসে রয়েছে? সংসদে গোলাপের এতক্ষণ কি কাম? সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সংশোধন আনার জন্য আবার 24 ঘন্টা সময় লাগে নাকি? জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শেখ হাসিনা বললেন, আরে গোলাপি যে এখনো আসে নাই, আজ আমি প্রথম মালা দেব। স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেওয়ার পর ঢাকার দিকে না এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাভার থেকে কালিয়াকৈর গাজীপুরের রাস্তা ধরে যেতে থাকলেন। গণক বাড়ির কাছাকাছি গিয়ে বিরাট বড় এলাকা জুড়ে কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরা একটি জায়গায় ঢুকলেন। বেশ কিছু গাছের মাঝে ছোট একটি বাংলো টাইপের ঘর। এই ঘরেই শেখ হাসিনা বসলেন এবং বললেন, এই গাড়ি থেকে বিরিয়ানি নামাও, আজ পিকনিক। আজ সারাদিন এখানেই কাটাবো, আজ পিকনিক। পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের হাজির বিরিয়ানির দোকানে বিরিয়ানির অর্ডার গত রাত্রেই দেওয়া ছিল। ঢাকা থেকে স্মৃতিসৌধে রওনা হওয়ার আগে মাইক্রোবাসে করে বিরিয়ানি, প্লেট, গ্লাস ইত্যাদি নিয়ে আসা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে মাইক্রোবাস থেকে তা নামানো হলো, খাওয়া হলো, প্রচণ্ড হাসাহাসি হলো। গোলাপি এখন পার্লামেন্টে বসে রয়েছে, সারাদিন সারারাত গোলাপি পার্লামেন্টে বসে বসে রূপ দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি। বেগম জিয়ার নেতৃত্বে 7ম সংসদ একদিনের অধিবেশনে মিলিত হয়ে সংবিধান সংশোধন করে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে। 7ম সংসদ বিলুপ্ত বা বাতিল ঘোষণা এবং আগামী 12 জুন 1998 8ম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করল এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালামের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিমের সাথে আলোচনার প্রস্তাব পাঠান। শেখ হাসিনার ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফর রহমান লতা
ও তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করে। নাট্যশিল্পী লতা ও তার স্বামীর বনানীর কুলসুম ভিলা 117 বনানী ব্লক ই রোড 4-এর ছায়াঘেরা সিরামিকের 4তলা ভবনের 3য় তলার বাসায় শেখ হাসিনা ও সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিম মুখোমুখি বৈঠকে বসলেন। এই বৈঠকে শেখ হাসিনা আগামী 12 জুনের নির্বাচনে সেনাপ্রধান জেনারেল নাসিম ও তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন। জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়ে বলেন, আপনি চাইলে এখন থেকেই সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে। এর জবাবে শেখ হাসিনা বলেন, এইটা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব। এই বৈঠকের পর থেকে সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।